আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের সামনে আজকে আরেকটি নতুন টপিক নিয়ে এসেছি। ইংরেজি দ্বিতীয় পত্রের আজকে আমরা যে টপিক্সটি করব সেটি হলো কম্প্লিটিং সেন্টেন্স। এই টপিক্সটি আমি জানি প্রত্যেকটি স্টুডেন্টের কাছেই অনেক জটিল বিষয়। এর কারণ হলো একটাই, যে আমরা ইংরেজি তৈরি করতে পারি না। আমি তোমাদের শর্টকাট 10 থেকে 11টা রুল করাবো এবং কিছু এক্সারসাইজ করাবো। আশা করি এগুলো যদি তুমি ভালো মতো করতে পারো এবং প্র্যাকটিস করতে পারো, আমি আশা করি তোমরা সর্বোচ্চ পরিমাণ সঠিক উত্তর দিতে পারবা এখান থেকে এবং বাক্য সঠিকভাবে পরিপূর্ণ করতে পারবা। তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং কেমন হয়েছে এবং পরবর্তী ভিডিও চাও কিনা সেটা আমাকে অবশ্যই জানাবা। চলো শুরু করা যাক। এইচএসসি লেভেলের কমপ্লিটিং সেন্টেন্স। শুধু এইচএসসি লেভেল না, আমরা জানি এসএসসি লেভেলেও তোমার কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে, কিন্তু আসলে আমরা ওইভাবে করতে পারি না বা আমরা এই টপিক্সটা বাদই দেই। এরকমও হয়, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি। কিন্তু যদি একটু বুঝে পড়া যায় আসলে অনেক সহজ। অনেক কথা হয়েছে, চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে নিয়মটি শিখবো সেটি হলো কন্ডিশন। কমপ্লিটিং সেন্টেন্সের কন্ডিশন অর্থাৎ ইফ কন্ডিশন। আমরা জানি ইফ কন্ডিশন 3 প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনটাকে আমি দেখে আসি। ফার্স্ট কন্ডিশন স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার। ইফের পরে যদি কোনো বাক্য ইফ দ্বারা শুরু হয় মাথায় রাখবা, এবং ইফের পরে যদি প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের টু কী হবে? ফিউচার ইনডেফিনিট টেন্স। এখন তো স্যার ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন পারি না, তাহলে আসলে এই ভিডিওটা দেখার আগে তোমরা টেন্সের ক্লাসটা দেখে আসো। তাহলে ইফের পরে প্রেজেন্ট ইনডেফিনিট, পরে কি? ফিউচার ইনডেফিনিট, মনে রাখবা। আচ্ছা দেখো, আমরা এক্সারসাইজটা দেখে আসি। ইফ হি কামস, এই জায়গায় হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে কি আছে? এস আছে। তাহলে ইফের পরে কি পেলাম আমরা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনবো কীভাবে? সাবজেক্ট আর হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এখানে আমার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে ইফ হি কাম, যদি সে আসে, তাহলে পরের টুক কী হবে? আমরা পরের টুক কি? ফিউচার ইনডেফিনিট টেন্স। দেখো, আই শ্যাল গো, আমি যাব। আশা করি বুঝতে পেরেছো। আরেকটু উদাহরণ দেখো। ইফ হি ওয়ান্টস, ইফের সাথে হি ওয়ান্টস কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখো, তাহলে ইফ হি ওয়ান্টস, যদি সে চায়, পরের টুক কী হবে? ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স কেমনে করবো? সাবজেক্ট, এরপরে শ্যাল উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ। যাক, ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন মনে আছে? সাবজেক্ট, শ্যাল উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ। তাহলে আমরা এখানে দিছি কি? সাবজেক্ট আই, ইফ হি ওয়ান্ট, যদি সে চাইতো, আই শ্যাল বা উইল হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম, বা আই উইল গিভ হিম, আমি তাকে দিতাম, ইত্যাদি ইত্যাদি। তুমি ফিউচার টেন্স হলে অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ফার্স্ট কন্ডিশন শেষ। যারা ফার্স্ট কন্ডিশন বুঝছো তাদের জন্য সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনটা একটু সোজা হবে। চলো দেখে আসি, আমরা সেকেন্ড কন্ডিশনটা দেখবো এবারে। সেকেন্ড কন্ডিশনটা কি আছে? ইফের পরে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, কি? পাস্ট ইনডেফিনিট, পরে একটু কী হবে? পাস্ট কন্ডিশন। কারণ পাস্ট ইনডেফিনিট আমরা চিনি সাবজেক্ট প্লাস ভার্ব টু, পাস্ট কন্ডিশন তো চিনি না। পাস্ট কন্ডিশনের কাকে বলে? আমরা এখানে যেরকম ইফের পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকতো, পরে কি দিতাম? ফিউচার ইনডেফিনিট টেন্স। এইখানে হলো ইফের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট না, পাস্ট, পরে কী হবে? পাস্ট কন্ডিশন। এখন পাস্ট কন্ডিশনের গঠনটা কি? সাবজেক্টের পর উড, কুড, মাইট, ভার্ব অন। পাস্ট, এই জায়গায় যেরকম ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন কী ছিল? সাবজেক্ট, শ্যাল উইল, ভার্ব অন। আর এইখানে হলো পাস্ট কন্ডিশনের গঠনটা কি? সাবজেক্টের পর উড, কুড, মাইট, ভার্ব অন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এক্সারসাইজটা দেখি। ইফ হি কেম, যদি সে আসতো, কামের পাস্ট ফর্ম কি আছে? কেম। তাহলে আছে কি? পাস্ট টেন্স। এই যে পাস্ট টেন্স আছে, হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে আমার পরে একটু কী করতে হবে? পাস্ট কন্ডিশন। পাস্ট কন্ডিশনের গঠনকে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি? আই। তারপরে কি দিতে হবে? উড, কুড, মাইডের উড দিছি, আর ভার্ব অন কি? গো। ক্লিয়ার? এরপরেরটা দেখো, যদি এটা না বুঝো। ইফের পরে কি? দে ওয়ান্টেড, যদি তারা চাইতো। ওয়ান্টের সাথে কি? এটা যুক্ত হয়েছে, ওয়ান্টেড, যদি তারা চাইতো। তাহলে পাস্ট এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। পরে কী হবে? তাহলে আমার পরে তাহলে কী হবে? পাস্ট কন্ডিশন। পাস্ট কন্ডিশনের গঠন কি? সাবজেক্টের পর উড, কুড, মাইট, ভার্ব অন। এখন তাহলে এই সাবজেক্ট দিচ্ছে আই, উড, কুড, মাইট, সাবজেক্ট আয়ের পরে কি? উড, কুড, মাইট থেকে আমি উড নিছি, এরপরে ভার্ব অন, হেল্প, বাকি অংশ দেব। তার মানে যদি তারা চাইতো, আই উড হেল্প দেব, আমি তাদের সাহায্য করতাম। কীভাবে পূরণ করছি? তুমি পূরণ করবা, অবশ্যই নিয়ম অনুযায়ী হতে হবে, নাহলে কিন্তু তুমি মার্কস পাবা না। ইফ আই আর এ কিং, যদি আমি রাজা হতাম, হ্যাঁ, অ্যামিজারের পাস্ট ফর্ম কি? ওয়াজার। তাহলে একটু কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। ইফের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স, পরে একটু কী হবে? পাস্ট কন্ডিশন। কী হবে? আই কুড হেল্প দ্য পোর।
আই সাবজেক্ট উড কুড মাইট থেকে কুড নিছি, হেল্প ভার্ব প্রেজেন্ট ফর্ম, আর তারপর বাকি অংশ। ক্লিয়ার? তাহলে আমরা আবার বলতেছি প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশনের গঠন কি? ইফ এর পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স। পাস্ট এরপরে সেকেন্ড কন্ডিশনের গঠন কি? ইফ এর পরে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে পরে কি হবে? পাস্ট কন্ডিশন। ক্লিয়ার? অর্থাৎ পাস্ট কন্ডিশনের গঠন কি? সাবজেক্ট উড কুড মাইট ভার্ব অন। আচ্ছা, লাস্টে থার্ড কন্ডিশন। উপরে দুটো যারা বুঝছো তাদের জন্য অবশ্যই থার্ড কন্ডিশনটা কি সোজা হবে। চলো আমি দেখিয়ে দিয়ে আসছি। স্ট্রাকচারটা দেখো। ইফের পরে কি হবে এবার? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি জানো? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট হ্যাড ভার্ব থ্রি। কি? সাবজেক্ট হ্যাড ভার্ব থ্রি, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। অর্থাৎ ইফের পরে যদি তোমরা দেখো যে পাস্ট পারফেক্ট টেন্স, তখন কি করবো? বাকি অংশ পারফেক্ট কন্ডিশন করব। অর্থাৎ কি? পারফেক্ট কন্ডিশনের অনুযায়ী আমরা বাক্যটা পরিপূর্ণ করব। এখন ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা চিনলাম 1 নম্বরটায়, পাস্ট কন্ডিশনটাও চিনলাম 2 নম্বরটায়, পারফেক্ট কন্ডিশনটা কিন্তু আমরা কি করি নাই? চিনি নেই। তাহলে আমরা একটু পারফেক্ট কন্ডিশনটা একটু চিনে আসবো। এখানে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্ব থ্রি মাথায় রাখবা। হ্যাঁ, 2 নম্বরে ছিল কি? সাবজেক্টের পর উড কুড মাইট, কোনো হ্যাভ ছিল না, ভার্ব ওয়ান। আর এখানে আছে কি? পারফেক্ট কন্ডিশনটা হলো সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্ব থ্রি। মনে থাকবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্ব থ্রি, এটা হলো পারফেক্ট কন্ডিশন। আর শুধু উড কুড মাইট ভার্ব ওয়ান, এটা হলো পাস্ট কন্ডিশন। আচ্ছা, এক্সারসাইজগুলো দেখি। ইফ হি হ্যাড কাম, এখানে খেয়াল করো ইফের পরে এই বাক্যটুকু আছে হ্যাড কাম, হি হ্যাড কাম, তাহলে এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। কারণ কি আছে? এই যে হ্যাড ভার্ব থ্রি, পাস্ট পারফেক্ট টেন্স না? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পরে আমরা কি করব? পরে আমরা পারফেক্ট কন্ডিশন। পারফেক্ট কন্ডিশনের গঠন কি? সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্ব থ্রি। এই জন্য আমি কি দিছি? আই। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ থেকে উড হ্যাভ দিছি, আর গোয়ের পাস্ট পারফেক্ট কি? গান। আমি এই এক্সারসাইজটা এই এক্সারসাইজটা 3 জায়গায় আমি দিয়ে দিছি। দেখো, এই জায়গাতে শিখলাম কি? ইফ হি কাম, যদি সে আসতো, এটা কি? ইফের পরে প্রেজেন্ট, পরে কি হয়েছে? ফিউচার। এই জায়গাতে ইফ হি কেম, যদি সে আসতো, এটা কি? ইফের পরে পাস্ট টেন্স, কি দিছি? পাস্ট কন্ডিশন। অর্থাৎ কি? সাবজেক্টের পরে উড কুড মেড, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এইখানে দেখো ইফ হি হ্যাড কাম, ঠিক আছে? এখানে কি আছে? হ্যাড আছে, অর্থাৎ কি? পাস্ট পারফেক্ট টেন্স। পরে কি হবে? পারফেক্ট কন্ডিশন। অর্থাৎ সাবজেক্ট আয়ের পরে কি? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, আর হলো ভার্ব থ্রি, গোয়ের পাস্ট পরে ছিলাম গান। এই জায়গায় কিন্তু উড কুড মাইট ভার্ব অন বারবার বলতেছে, এটুকু একটু খেয়াল করো। ইফ শি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করতো, খেয়াল করো এই জায়গায় হ্যাড আছে, অর্থাৎ কি? এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হলে কি হবে? পারফেক্ট কন্ডিশন। আচ্ছা, পারফেক্ট কন্ডিশনের গঠন কি? সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্ব থ্রি। তাহলে এখানে শি সাবজেক্ট দিছি, এবার উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ থেকে উড হ্যাভ দিছি, আর সাকসেড, ঠিক আছে, ভার্ব থ্রি। এবার একটা জিনিস খেয়াল করো, এটা আমরা অনেকেই বুঝতে সমস্যা হয়। আমি যদি এই হ্যাডটাকে শুরুতে নিয়ে আসি, তখন আমার ইফটা দেওয়া লাগে না। তাহলে আমি কীভাবে লিখতে পারবো? হ্যাড শি ট্রাইড, যদি সে চেষ্টা করতো। অর্থাৎ খেয়াল করো, এইখানে যদি আমি লিখতাম হ্যাড আই সিন হিম, এটা না লিখে যদি লিখতাম ইফ আই হ্যাড সিন হিম, একই অর্থ বোঝাইতো, ঠিক আছে? অর্থাৎ হ্যাডটা যখন আমার প্রথমে আসবে, এটি কিন্তু এই পারফেক্ট টেন্সই নির্দেশ করবে, এই পারফেক্ট টেন্সই, পাস্ট পারফেক্ট টেন্সই কি নির্দেশ করবে, ঠিক আছে? হ্যাড আই সিন হিম। তাহলে আমরা এই 3 নম্বর থার্ড কন্ডিশনের মধ্যে আমরা কি করব? পূরণ করব। সাবজেক্ট দিছি আই, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ থেকে উড হ্যাভ দিছি, তারপরে গিভের পাস্ট পার্টিসিপল ফ্রম গিভেন হিম দ্য নিউজ, ঠিক আছে? তার মানে যদি আমরা এই পারফেক্ট কন্ডিশনের ক্ষেত্রে, অর্থাৎ থার্ড কন্ডিশনের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা হ্যাডটা শুরুতে নিয়ে আসে, তাহলে এই একই নিয়মে আমরা থার্ড কন্ডিশনের নিয়মটাই কি প্রয়োগ করব। আশা করি বুঝতে পারছো। তোমরা যারা একটু বুঝো নাই, বারবার দেখো, খুব সুন্দরভাবে দেখো। আমি আবার একটু সামারাইজ করে দিচ্ছি। ফার্স্ট কন্ডিশন হলো ইফের পরে প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। সেকেন্ড কন্ডিশনে ইফের পরে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্ডিশন। পাস্ট কন্ডিশন চেনার জন্য কি? সাবজেক্ট উড কুড মাইট ভার্ব অন। এরপরে থার্ড কন্ডিশনটা কি? ইফের পরে পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্ডিশন। পাস্ট পারফেক্ট কন্ডিশনটা কি? সাবজেক্ট ইফের উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্ব থ্রি। এখন যারা টেন্স পারো না, যে পারফেক্ট টেন্স তো আমি চিনি না, ফিউচার টেন্স তো আমি চিনি না, তাহলে তোমাদের অবশ্যই আগে টেন্সটা পারতে হবে। কারণ টেন্স শুধু এই ক্ষেত্রে না, প্রত্যেক ক্ষেত্রেই লাগবে, ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, 2 নম্বর রুলে আমরা আসি। 2 নম্বর রুলে 2 এবং 3 আমরা দুটো রুল কীভাবে শিখবো? একভাবেই শিখবো। এই 2 আর 3 এই দুটো রুলের নিয়ম একই।
আমাদের 4টে শব্দ মনে রাখা লাগবে এই 2টো নিয়ম শিখতে হলে অ্যাজ ইফ অ্যাজ দো এবং সিন্সেস। কি বলছি? অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সেস, এই 4টে শব্দ যদি কোনো বাক্যের ভিতরে থাকে সেই নিয়মটা কি আমরা একইভাবে করতে পারবো। এই অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সেস এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মনে রাখবা কি বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনো বাক্যের মাঝখানে অ্যাজ ইফ অ্যাজ দো বা সিন্সেস আছে, এই 4টের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ কী হবে? পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ভার্ব 1। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট ভার্ব 2। কিন্তু প্রথম অংশই যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে বসে তাহলে কী হবে? পাস্ট পারফেক্ট। অর্থাৎ যদি কোনো বাক্যের মাঝে অ্যাজ ইফ অ্যাজ দো সিন্সেস এই 4টে শব্দ থাকে, এর প্রথম অংশ যদি, মাথায় রাখো, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ 1 নম্বর 3 প্রকার টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট, 1 নম্বর টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটুক কী হবে? পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট। এখন প্রথমটুকুই যদি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরেরটুক কী হবে? পাস্ট পারফেক্ট। এই গঠনগুলো অবশ্যই দেখে আসো। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কী আছে আমরা একটু দেখি এক্সারসাইজ। হি প্রিটেন্ডস, সে ভাব নেয় বা ভাব ধরে। অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। এখন তোমার কোন পর্যন্ত দেওয়া থাকতে পারে একটা ধারণা করো। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ এই পর্যন্ত দেওয়া থাকবে, হ্যাঁ, এইটুক দেওয়া থাকবে না, এইটুক দেওয়া থাকবে না, এইটুক তোমাকে পূরণ করতে হবে। তাহলে কীভাবে পূরণ করব? আমরা দেখবো এই যে অ্যাজ ইফ হলো মূল শব্দ, এর আগে কি আছে? হি প্রিটেন্ডস, সে ভাব ধরে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, এস বি এস যুক্ত, অর্থাৎ কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কী হবে? পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, এই জন্য হি সাবজেক্ট, নো এর পাস্ট ফর্মকে দিছে নিউ এভরিথিং। এইখানে দেখো এই যে নিউ হয়ে গেছে, ক্লিয়ার? অর্থাৎ প্রেজেন্ট থাকলে পাস্ট। এবার নিচেরটা আসি। সিমি ইটস, সিমি খায়। অ্যাজ দো, যেন। শি ওয়ার হাংরি ফ্রম লাস্ট উইক, সে গত 1 সপ্তাহ ধরে কি? ক্ষুধার্ত। এখন খেয়াল করে যে অ্যামিজারের পাস্ট ফর্ম কি? ওয়াজার, অর্থাৎ কি? এটাই মূল ভার্বের কাজ করছে। শি ওয়ার হাংরি ফ্রম লাস্ট উইক, সে গত সপ্তাহ থেকে ক্ষুধার্ত। অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ কি পাইলাম আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ কি করলাম? পাস্ট ইনডিফিনিট। এইবার আসো এই যে অ্যাজ ইফ আছে এই 3য় নম্বর বাক্যের, হ্যাঁ, অ্যাজ ইফ। অ্যাজ ইফের প্রথমে কি আসে? হি টোল্ড মি দ্য লেসন, সে আমাকে পড়াটি বলেছিল। এই জায়গায় কিন্তু টেল না, কি আছে? টোল্ড। তার মানে কি? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স যদি হয় পরেরটু কী হবে? এই যে পরেরটু কী হবে? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট হ্যাড ভার্ব 3, সাবজেক্ট হ্যাড ভার্ব 3। কোন টেন্সের গঠন? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। দেখো, হি এই যে হ্যাড কমপ্লিটেড পিএইচডি অন দ্য টপিক, ক্লিয়ার? অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে হবে কি? পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশ কী হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাড ভার্ব 3। হ্যাঁ, এই জন্য দেখো হি টোল্ড মি দ্য লেসন, এই জায়গার টেলের পাস্ট ফর্ম টোল্ড, এই কারণে এর পাস্ট ইনডিফিনিট। এবং পরের টুক আমি কীভাবে পূরণ করছি? অ্যাজ ইফ হি হ্যাড কমপ্লিটেড পিএইচডি অন দ্য টপিক্স, অর্থাৎ কি এখানে আমি কী দিছি? পাস্ট পারফেক্ট দিয়ে দিচ্ছি, কারণ এই যে হ্যাড কমপ্লিটেড পাস্ট পার্টিসিপাল ফর্ম কমপ্লিটেড। আমরা 2 নম্বর নিয়মটা যদি বুঝে থাকি, সম্পূর্ণ হুবহু নিয়ম, একই ক্ষেত্রে একই নিয়ম। সিনসেস খালি অ্যাজ দো অ্যাজ ইফের জায়গায় সিনসেস যদি আমরা দেখি, এই সিনসেসের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট পরের অংশ হবে, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে পরের অংশ কী হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা দেখো এক্সারসাইজ। রানি ইজ রিওয়ার্ডেড, এ জায়গায় কী আছে? ইজ আছে। তাহলে ইজ কি? প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এ জায়গা সিনসেসের অ্যাস আছে, অ্যাস, তাহলে পরেরটু কী হবে? পাস্ট ইনডিফিনিট। দেখো, সে সলভ দ্য প্রবলেম, এ জায়গা সলভের পাস্ট ফর্ম কী দিয়ে আছে? সলভ, ক্লিয়ার? রানি ইজ রিওয়ার্ডেড মানে রানীকে পুরস্কার দেওয়া হয়েছে, অ্যাজ যেহেতু সে সলভ দ্য প্রবলেম, সে সমস্যাটি সমাধান করেছে। অর্থাৎ অ্যাসের প্রথম অংশ আমরা প্রেজেন্ট পাইছি, পরের অংশ কী করছি? পাস্ট করছি। আচ্ছা, দ্য প্রিন্সিপাল এক্সপেলড হিম, প্রিন্সিপাল তাকে এক্সপেল্ড করেছে। এইখানে খেয়াল করো, এই যে সিন্স হলো মূল শব্দ, হ্যাঁ, মানে আমাদের এইটাই হলো নিয়ম। সিন্স এর আগের বাক্যাংশ এক্সপেলের পাস্ট ফর্ম কি আছে? এক্সপেলড, অর্থাৎ কী পাইছি আমরা? পাস্ট ইনডিফিনিট। পরে তাহলে আমরা কী করবো? পাস্ট পারফেক্ট। দেখো পাস্ট পারফেক্ট, হি হ্যাড
কপিড, কপি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কি কপিড, আর এই যে যেহেতু পারফেক্ট টেন্স হবে হ্যাড, হ্যাড কপিড ইন দ্য এক্সাম, মানে প্রিন্সিপাল তাকে এক্সপেল করেছিল যেহেতু সে পরীক্ষায় কি কপি করেছিল, মানে নকল করেছিল। আই ডিড নট জয়েন দ্য মিটিং, আমি মিটিংয়ে যোগদান করতে পারি নাই, এটা আমরা বোঝা যেতেছে ডিড বসে কোন টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশ কী হবে, পাস্ট পারফেক্ট টেন্সে। দেখো সিন্স এর পরের অংশ কী হবে, আই হ্যাড বিন ইল, যেহেতু আমি কি ছিলাম, অসুস্থ ছিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের নিয়মে যাই। ওকে, চলো আমরা পরের নিয়মটি দেখে আসি। এবার আমরা সহজ একটি নিয়ম দেখব, এটা আমরা যখন ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ করেছি 3 নম্বরে, তখন আমরা পেয়েছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, দুটো শব্দ, এটি সর্বোত্তম সময়। এরপরে আমরা দুইভাবে বাক্য সম্পন্ন করতে পারবো, একটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু, আর একটা হলো টু প্লাস ভার্ব ওয়ান। এই টু কিটা মাথায় রাখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এরপরে আমি দুইভাবে বাক্য সম্পূর্ণ করতে পারবো, একটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু, মানে সাবজেক্ট যদি দাও ভার্ব টু দিতে হবে, আর সাবজেক্ট না দিলে টু এর পরে ভার্ব ওয়ান দিতে হবে। আচ্ছা চলো দেখে আসি। করুপশন ইজ এ হিন্ডারেন্স টু ডেভেলপমেন্ট, ওকে, মানে উন্নয়নের বাধাস্বরূপ কি, দুর্নীতি। ইট ইজ টাইম, এটি উত্তম সময়, আর কিচ্ছু দেওয়া নেই। এখন তুমি যদি ইট ইজ টাইমের পর ফাঁকে অংশ থাকে, মানে বাক্য তোমাকে পরিপূর্ণ করতে বলে, তখন তোমার ইচ্ছা তুমি সাবজেক্ট দিবা কি না। তাহলে দেখো যদি আমি সাবজেক্ট না দেই, তাহলে যদি আমি দুইভাবে পূরণ করতেছি, টু দিব, ভার্ব দিব, অন দেবো, টু প্রিভেন্টেড, এটি উত্তম সময়, টু প্রিভেন্টেড এটি প্রতিরোধ করার। ক্লিয়ার? কিন্তু যদি আমি টু না দিয়ে সাবজেক্ট দিয়ে দেয় ওনরা, বা তুমি যদি দাও উই, তাহলে কী দেবো, প্রিভেন্ট দিলে হবে না, তখন কী দিতে হবে, প্রিভেন্টেড, অর্থাৎ পাস্ট ফর্ম হয়ে যাবে। কারণ কি, এই যে সাবজেক্ট দিলে ভার্ব টু, আর টু দিলে ভার্ব ওয়ান, সাবজেক্ট দিলে ভার্ব টু, টু দিলে ভার্ব ওয়ান, প্রিভেন্টেড। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে দুইভাবে আমরা বাক্য পরিপূর্ণ করতে পারবো, একটা হলো সাবজেক্ট দিলে ভার্ব টু, আর যদি সাবজেক্ট না থাকে বা আমি না দেই, তাহলে কী দেবো আমরা, টু প্লাস ভার্ব ওয়ান, একটা টু দেবো, একটা ভার্ব ওয়ান দেবো। আচ্ছা দেখো, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলদি, ইট ইজ হাই টাইম, এটি উত্তম সময়, ইট ইজ হাই টাইম, এটি উত্তম সময়। টু দিছি, তার মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, টু এর পরে ভার্ব ওয়ান, টু স্টপ স্মোকিং, ধূমপান বন্ধ করার। আচ্ছা এবার ওনরা এটুক দিয়ে দিল, এটুক বাদ, এটুক ওনটা দিল না, ওনটা কি দিল, ইট ইজ হাই টাইম উইটা দিল, তখন তোমার কি করতে হবে, টু স্টপ দিব, হবে না, হবে না, সাবজেক্ট যেহেতু দেওয়া আছে, তখন কি করবো, ভার্ব টু দিব, কারণ ওনরা সাবজেক্ট এবার দিয়ে দিছে, তাহলে সাবজেক্ট যদি তুমি দাও, ভার্ব টু দিতে হবে। ইট ইজ হাই টাইম উই স্টপড ইট, খেয়াল করো, ইট ইজ টাইম, এটি উত্তম সময়, উই ওয়েন্ট হোম, আমাদের বাসায় যাওয়ার এটি উত্তম সময়। দেখো তো সাবজেক্টের পরে কি, মানে এটুকু তোমার দেওয়া থাকবে না, ঠিক আছে। তাহলে উই যদি দাও, তাহলে উই ওয়েন্ট হোম। আচ্ছা এই জায়গায় যদি সাবজেক্ট না দেয়, তাহলে কী দেবো, টু গো হোম। ক্লিয়ার? টু গো হোম, কারণ কি আমি সাবজেক্ট দিলে ভার্ব টু দেবো, আর যদি সাবজেক্ট না দেয়, তাহলে কী দেবো, টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে আমি দেবো কি, টু গো হোম। আচ্ছা ইট ইজ টাইম, এটি উত্তম সময়, ফর আস, আমাদের, এই যে টু অ্যাট্রাক্ট দি এনিমি, শত্রুদের আক্রমণ করার জন্য, তাহলে যে টু এর পরে কী দিছি, অ্যাট্রাক্ট, ভার্বের দ্বিতীয় রূপ কিন্তু দেয়নি, ভার্বের প্রথম রূপ দিছে, তার মানে আবার বলতেছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে দুইভাবে আমার বাক্য সম্পূর্ণ করতে হবে, একটা হলো সাবজেক্ট দিলে ভার্ব টু, আর যদি টু দেয় তাহলে কি, ভার্ব ওয়ান। আশা করি ক্লিয়ার,